গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত। যারা নারীদের সম্মান দেয় না তাদের দিয়ে সৎ শাসন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। যারা ক্ষমতায় যাবে তারা হবে দেশের চৌকিদার, কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার জামায়াত আমিরের। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত, শোকের ছায়া এলাকা জুড়ে। গুপ্ত পরিচয়ে থাকা একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সেই জালেমের নেতা বাংলাদেশের নারী সমাজকে নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। নারীকে ঘরে বন্দি রেখে বাংলাদেশ এগুতে পারে না, তাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীকেও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সমর্থন না থাকলে কি হয় ৫ই আগস্ট তা সবাই দেখেছে। তাই ১২ তারিখ পর্যন্ত নয়, নির্বাচনে জিতে ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পায়ের কাছে থাকতে হবে। বিএনপি চেয়ারম্যান পরিতাপের সঙ্গে বলেন, একটি দল নির্বাচনের আগে ব্যালট পেপার ছাপাচ্ছে, এনআইডি নাম্বার ও বিকাশ নাম্বার চাচ্ছে, অথচ তারা সততার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। যারা নির্বাচনের শুরুতে অনৈতিক কাজ করছে তারা কিভাবে ন্যায় ও নৈতিক শাসন কায়েম করবে প্রশ্ন তার। যারা দেশের মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায় তাদের উচিত শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, তারা এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি ১২ তারিখ থেকে না, আপনারা ১৩ তারিখ থেকেও আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দুপুরে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে নির্বাচনী জনসভায় একথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনরোষে ভেসে যাওয়ার ভয়ে একটি দল এখন হা ভোট চাইছে। এর আগে দুপুরে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়, হবেন চৌকিদার। দেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। মাঘের কুয়াশা কাটিয়ে তখনও বিকশিত হয়নি সকালের সূর্য। নানা স্লোগানে প্রকম্পিত পথে পথে মানুষের মিছিল। সবার গন্তব্য হাতিয়াবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ। ১২টা না গড়াতেই কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। ১টা ৩৫ মিনিটে সফরস্থলে জামায়াত আমির হেলিকপ্টার অবতরণ করলে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে সেখানে। শুরুতে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। তরুণদের হাতে দেশ তুলে দেওয়ার অঙ্গীকার করে নারীদের মর্যাদার সাথে পেশাগত পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। তিস্তা এ অঞ্চলের অহংকার, অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার দেন ডাক্তার শফিকুর রহমান। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। এর আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব।
ডিভিসি নিউজ ডেস্ক। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট, সুরভিত হেলদি অ্যান্ড গ্লোয়িং ত্বকের জন্য। ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র ৭ দিন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে মাতবে দেশ। অবশ্য প্রচারণায় উৎসব মুখর এখন সারা দেশের আনাচ কানাচ। রাজপথ থেকে অলিগলি, চায়ের দোকান থেকে ঘরের চৌহদ্দি, সব জায়গায় আলোচনা এখন একটাই, ভোট। বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা। সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা। মিছিল, মিটিং, সমাবেশ, সঙ্গে মাইকে ভেসে আসা বিভিন্ন প্রার্থীর পক্ষে গান, স্লোগানে মুখর চারপাশ। প্রার্থীরা ভোটারদের দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে, আর প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ বাড়ছে মানিকগঞ্জ জুড়ে। জেলার ৩টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন নারী প্রার্থী বিএনপির আফরোজা খানম রিতাকে ঘিরে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। মানিকগঞ্জবাসীর যে অনেক আকাঙ্ক্ষিত একটা প্রতীক যেটা আছে ধানের শীষ, সে প্রতীকের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করবে। নওগাঁ ৫ আসনে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। 5 বছর সময়ের মধ্যে বলেছি নওগাঁ তিলোত্তমা শহর হবে। জনগণ পরিবর্তন চাচ্ছে। জনগণ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নতুন সুন্দর বাংলাদেশ চায়। নারায়ণগঞ্জে জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, সর্বস্তরের মানুষ এবার পরিবর্তন চায়। নতুন বাংলাদেশে সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের আহাজারি আলোচনায় সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায়। রাজশাহী 2 আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এরকম অভূতপূর্ব সারা আমি কখনোই দেখি নাই কোনো ভোটে, এবং রাজশাহীর মানুষ খুবই উৎফুল্ল এবং তারা আগামী 12 তারিখ প্রত্যেকেই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে এবং খুবই সুন্দর। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 15 বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। 12 ফেব্রুয়ারি ভালো ভোট হবে। হিসেব নিকেশ যাই হোক, ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য। গোপালগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ পশ্চিম রিজিয়নের 18টি জেলার 108টি উপজেলার নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭,০০০-এরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড় বামনদাহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে জামায়াত সমর্থকের মুদি দোকান। এতে খাবারসহ প্রায় ৮০,০০০ টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিক মোহাম্মদ এহিয়ার। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান এহিয়া। গভীর রাতে প্রতিবেশীর চিৎকার শুনে ছুটে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বন্দরনগরী চট্টগ্রামে নির্বাচনী লড়াই ততই জমজমাট হচ্ছে। কাকডাকা ভোট থেকে গভীর রাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে এই প্রচারণার ডামাডোলের মধ্যেও উঠেছে নানা অভিযোগ। জামায়াত ইসলামের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন, জানায় কমিশন। চট্টগ্রামের 16টি আসনে 111 জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার ফিরিস্তি। তবে প্রচারণার মাঠে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন জামায়াতের প্রার্থীরা। ব্যানার টাঙানোর জায়গা না পাওয়ার অভিযোগ তাদের।
আচরণবিধি অনেকেই ফলো করে না, হ্যাঁ, কালার্ড ব্যানার ট্যানার না দেওয়ার কথা, এবং কোনো একটা উসিলা ধরে বড় বড় ব্যানার, তারপরে একেবারে কালার্ড 4 কালারের ব্যানার ট্যানার দিয়ে শহর ছাই ফেলছে। হ্যাঁ, আমরা যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা সরকার নির্ধারণ করেছে সেটা লাগানোর জায়গাও পাচ্ছি না। একই সঙ্গে চট্টগ্রাম 10 আসনে জামাতের নারী কর্মীদের হেনস্থা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। কোনো জায়গায় আমাদের নারী প্রচার কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। গভর্নমেন্টকে অনুরোধ করব, নির্বাচন কমিশনকে, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝায় আপনারা নিজ থেকে ব্যবস্থা নিন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তাদের। 22 তারিখ পর প্রচারণার দিনে আমার গাড়ির উপর হামলা হয়েছে। আমি মনে করছি আমার জনপ্রিয়তা এই হামলার কারণ। অনতিবিলম্বে মিরসরাইতে যারা অপরাধী চক্র রয়েছে তাদের সমস্ত তথ্য প্রশাসনের কাছে আছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ম নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কেউ কোনো অভিযোগ দিয়েছে আমরা ব্যবস্থা নেই নাই এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমরা যে অভিযোগ দিচ্ছি আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। নিয়ম নীতিমালা অনুযায়ী, আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীদের চলতে হবে। এর বাইরে কেউ কোনো কার্যক্রম করলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রচারণা চালালেও এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন কিংবা বাধার অভিযোগ তোলেননি বিএনপির প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রচারণার আছে মাত্র 7 দিন, তাই সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চলছে গণসংযোগ। ভোটারের কাছে পৌঁছাতে ঘাম ঝরাচ্ছেন পার্বত্য রাঙামাটি আসনের প্রার্থীরা। সকাল থেকে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। উঠান বৈঠকের পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট। এদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। ভোটারের মন জয়ে আপ্রাণ চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। আজ নানিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। পাহাড়ের বাসিন্দাদের উন্নত ও আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি অধিকার আদায়ের পাশে থাকার কথা দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার কমিশন গঠন করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করবে বিএনপি। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের প্রার্থী সালাউদ্দিন আহমদ। দুপুরে চকরিয়া ও পেকুয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস উইথ সালাউদ্দিন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, বিএনপি 31 দফাতে প্রতিশ্রুতি দিয়েছে এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। এ বিষয়ে দলের ইশতেহারেও বলা আছে। সালাউদ্দিন আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল 1991 সাল থেকে বেগম খালেদা জিয়ার হাত ধরে, কিন্তু বিগত সরকারের শাসনামলে এদেশের গণমাধ্যম দলীয়করণ হয়। তার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা হোঁচট খায়। গণমাধ্যমের ভূমিকাও অনেক ক্ষেত্রে দলীয়করণকৃত ছিল, সেটা খুবই দুঃখজনক। সুতরাং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে গণমাধ্যমের ভূমিকাটা এরকম হয় যেন গণমাধ্যমের লক্ষ্য থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার। জামায়াতের আমিরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় নির্বাচনে জোটের শীর্ষ নেতা ও এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার চট্টগ্রাম 7 আসনের উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন, প্রকৃত বক্তব্য ছিল জিয়াউর রহমান তাকে সঙ্গে নিয়ে বেতার কেন্দ্রে গিয়েছিলেন এবং তিনিই প্রথম বিদ্রোহ করেছিলেন। এর বাইরে অন্য কোনো কথা বলা হয়নি। নির্বাচনী জনসভায় 11 দলীয় জোটের ঐক্যের কথা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান অলি আহমদ। জনসভায় চট্টগ্রাম 7 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিমকে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় জামায়াতের প্রার্থী বলেন, নির্বাচিত হলে রাঙ্গুনিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে একথা জানান নৌপ্রধান। এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন তিনি। বলেন, আসন্ন নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে। নিয়োজিত থাকবে 5000 নৌবাহিনী সদস্য। নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে নৌপ্রধান বলেন, সন্ত্রাসীদের প্রতি
কঠোর থাকবে নৌবাহিনী। 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায় 5,000 নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এই মর্মে আশ্বস্ত থাকতে পারেন যে নৌবাহিনীর প্রতিটি সদস্যই শুধুমাত্র নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যেই নিয়মিত যে দায়িত্ব, একই সাথে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় কক্সবাজারে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনী এলাকায় অপরাধ দমনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ভিডিবির সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করছে এই সীমান্তরক্ষী বাহিনী। এসব বিষয়ে সকালে কক্সবাজারের খুরুশকুল সংযোগ সেতু এলাকায় সংবাদ সম্মেলন করে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই মুহূর্তে টাঙ্গাইল পৌর উদ্যান মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসাবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্যসেবা পাবে, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে। এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা গড়ে রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। সে ফর এক্সাম্পল, আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে, অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন, প্রথম দিনই তারা নিয়ত করেন, আল্লাহর নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব, কিন্তু মাটি কাউকে দেব না। তাদের জীবন আর আমার জীবন এক নয়। র্যাব, পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে, তাদের রাত নেই, দিন নেই, কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই। তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয়। সবাইকে সমান দেওয়ার নাম ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা থাকে সেটাই দিতে হবে, এর নাম ন্যায় বিচার। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো, সরকারের কোনো অধিকার নেই। আগে তাকে তার অধিকার দিতে হবে যাতে সে মন খুলে, মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে। তারপরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত, কিন্তু এর আগে নয়। এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না। আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা। টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখছিলেন বাংলাদেশের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রমও। কাস্টমস হাউস রাজস্ব হারিয়েছে প্রায় 200 কোটি টাকা। আসন্ন নির্বাচনের কারণে এবার আগেভাগেই রমজানের পণ্য নিয়ে এসেছিলেন আমদানিকারকরা। তবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে পণ্য খালাস হচ্ছে না। এতে গভীর সাগরে বর্তমানে 140টির অধিক জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে।
এছাড়া 21টি বেসরকারি ডিপোতে রপ্তানি কন্টেনার জমেছে 8,000-এর বেশি। বন্দরের ইয়ার্ডেও বাড়ছে কন্টেনারের সংখ্যা। এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি আইসিডিতে কন্টেনারের যে স্তূপ এটা আরও বেড়ে যাবে এবং এই কন্টেনার জট নিরসনে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লেগে যাবে। এবং আগামীতে যে রমজান আসছে এই রমজানে কিন্তু আমরা দেখি রপ্তানি পণ্যের ভলিউম বাড়ে এবং কাজের চাপ বৃদ্ধি। প্রভাব পড়েছে কাস্টমস হাউসে। প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে প্রায় 40%। পণ্য ভর্তি রপ্তানি কন্টেনার নিয়ে বিপাকে তৈরি পোশাক কারখানার মালিকরা। এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। এদিকে নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারীদের। আমরা এটা কোনো বিদেশি কোম্পানিকে দিব না, আমরা নিজেরাই পরিচালিত করব, তাইলে তো সমস্যা শেষ। তাহলে আমরা বলতে চাই এটা দেশ বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত, এখান থেকে সরকারকে সরে আসতে হবে। সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই এবং তারা গোয়ার্তামি করছে। সুতরাং এইটার জন্য শুধুমাত্র সরকার এবং কর্তৃপক্ষই দায়ী। এর আগে 8 ঘন্টা ধরে কর্মবিরতি পালন করলেও আজ সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি বান্দরবান সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি ও রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে উখিয়ায় সেনাবাহিনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইমন শিকদার জানান, গ্রেপ্তার জাহিদ হোসেন লালু কুতুপালং 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সকাল 7টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি পাওয়া যায়। জাহিদ দীর্ঘদিন ধরে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তার নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ব্যানারে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগ্রাবাদ বড়পুল এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকরা অংশ নেন। বক্তারা প্রস্তাবিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তাদের উদ্বেগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।